রোজকার মতো রবিন তাড়াহুড়া করে রাত 11টার দিকে বাসা থেকে বের হয়ে গেল। রবিনের বাবা একজন ধর্নাঢ্য ব্যক্তি। তার এই শহরে প্রায় 20টার ওপরে বাড়ি আছে এবং সেই সাথে তাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে। রবিন দুই হাতে তার বাবার অঢেল টাকা উড়িয়ে বেড়ায়। প্রতিদিন রাতে এই সময়ই সে বাসা থেকে বেরিয়ে যায়। রবিনের বাবা তাকে অনেকবার বলেছে, এরকমভাবে আর কতদিন, এবার তো বিয়ে শাদী করে অন্ততপক্ষে ব্যবসায় বসা যায়। রবিন কারোর কথা শোনে না। বাড়ির ছোট ছেলে হবার কারণে তাকে অনেক আদর যত্ন করে মানুষ করা হয়েছে। সেরকমটা বকেও গিয়েছে। রবিন দেখতে শুনতে খুব ভালো, পড়াশোনা শেষ করেছে, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু সে কোনোভাবেই বাবার ব্যবসা বা সংসারে মন দিতে চায় না। সে তার বন্ধুদের সঙ্গে শুধুমাত্র ঘুরে বেড়ায়। রবিনের বাবা তাকে ধমক দিয়ে বলল, আজকে যদি কোথাও গিয়েছ তাহলে তোমার খবর আছে। তুমি এরকম অনিয়মিত জীবনযাপন করো, রাতের শেষ রাতে বাড়িতে ফিরো, আবার এরকম রাত্রেবেলা বের হয়ে যাও, সারাদিন ঘুমাও পড়ে পড়ে, খাও না ঠিক মতো, কী করে বেড়াও বন্ধুদের সাথে, আমার মাঝে মধ্যে কী সব করো, আমার তো কোনো কিছু মাথায় ঢোকে না। রবিন তার কথা অগ্রাহ্য করলো, কারণ সে অলরেডি বকে গিয়েছে। সব ধরনের নেশা পানি তার ট্রাই করা হয়ে গিয়েছে। সে প্রত্যেকদিন বন্ধুদের সঙ্গে নেশা করার জন্যই যায় এবং বাইরে চিল করার জন্য যায়। সে দ্রুত তার বাবার কথা অগ্রাহ্য করে বাইরে চলে গেল। রবিন তার বন্ধুদের জন্য দাঁড়িয়ে আছে বাইরে গাড়ি নিয়ে। তার বন্ধুরা এই রোডেই আসবে। অনেকবার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে সোহেল ফোন ধরল। রবিন একটা গালিতে বলল, তুই কোথায়? তোর আসতে এত সময় লাগে? আজকে চল, অমুক বারে যাব। তারপর সোহেল বলল কি যে, না না, আজকে রবিনার বাসায় পার্টি আছে, ওদের ওইখানে মালপানিও ভালো নিয়ে এসেছে, সাদা পেটিও আছে, যাবি নাকি? অনেকদিন সাদা পেটি খাওয়া হয় না। তখন রবিন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুই যা ওইখানে, আমি আসছি। রবিন দ্রুত গতিতে রবিনার বাড়ির দিকে গাড়ি ছোটাতে লাগলো, কারণ আজকে রবিনার বাড়ি একদম ফাঁকা। এরা সবাই বড় লোকের ছেলে এবং এরকম বখাটে ধরনের, রাস্তায় নানান ধরনের বখাটে কার্যক্রম করে বেড়ায়, এ খায় তা খায়, টাকা দুই হাতে ওড়ায়, এদের এসবই কাজ। রবিন রবীন্দ্রনাথের বাড়ির সামনে সজোরে ব্রেক কষল। তারপর গাড়িটা ভেতরে পার্ক করে ভেতরে গিয়ে দেখল আজকে সেখানে মালের অভাব নেই, সব বিদেশি বিদেশি ভ্যারিয়েন্ট, সাথে সাদা আটাও আছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি কি ধরনের সাদা আটা। রবিন, রুবিনা, সোহেল এবং সাজ্জাদ, এরা চারজন খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই প্রায় একসাথেই আছে। এদের বাবাও সবার বিজনেস পার্টনার। এদের মধ্যে একজন হয়তো বিজনেস পার্টনার না, আর বাকি সবাই সবাইরে চেনে। কিন্তু কথা হচ্ছে, এরা যে এরকম বখাটে ধরনের তা এদের বাবা জানেন। কিন্তু এরকম হয়ে গিয়েছে, এখন আর কি করার? ব্যবসায় মন দিবে নাকি ছেলেদেরকে সামলাবে? সব মিলিয়ে এরকমভাবেই চলছে। রবিন রুবিনার কাছে বসে মদ খাচ্ছে এবং পাশাপাশি সমস্ত কিছুই খাচ্ছে। তাদের সারা রাত এরকম পার্টি চলতেই থাকে। রুবিনা রবিনের কাছে চলে আসলো। রুবিনা যে রবিনকে মনে মনে পছন্দ করে সেটা তাদের ব্যাচের সবাই জানে। রবিনের কাছে যখন রুবিনা এসে বসলো, তখন সে সাথে সাথে সরিয়ে দিল, বলল, রুবিনা, তোরে না কতবার বলছি আমার কাছে এরকমভাবে ঘেঁষাঘেঁষি করবি না। আমি তো বলছি তোর মামা আমার ভালো লাগে না, তারপর তুই কিসের জন্য এরকমভাবে গায়ে পড়ে তোর শরীর দেখাইতে আসিস আমার কাছে? রুবিনা বলল কি যে, কেন ভালো লাগে না? আজকে তোরে ভালো লাগাই ছাড়বো। তারপর সে সঙ্গে সঙ্গে রবিনের কোলের উপর উঠে বসলো, তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে কিস করলো। রবিন সঙ্গে সঙ্গে তাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। রুবিনা নিচে পড়ে গেল, কারণ রবিনের রুবিনাকে ভালো লাগে না, কিন্তু রুবিনা তো তাকে পছন্দ করে মনে মনে এবং তাকে বিয়ে করার স্বপ্নও দেখে। তারা ছোটবেলা থেকেই একসঙ্গেই আছে, কিন্তু রবিন কোনো সময় রুবিনার দিকে ওরকম দৃষ্টিতে তাকায়নি। রুবিনা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, তোর সমস্যা কি? তুই ফালতু একটা ছেলে, তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিস না। তুই জানিস আমাকে প্রপোজ করার জন্য কত ছেলেরা বসে থাকে, আর আমি এক গাধা তোর পেছনে পড়ে আছি। সেখানে একটা মনোমালিন্যের সৃষ্টি হলো। রবিন তখন বলল, তো জানা সেখানে আমার কাছে কি করছিস? আমি কি তোকে বলেছি আমার সঙ্গে ইয়ে করতে? ফালতু কোথাকার। তাই বলে রবিন সেখান থেকে উঠে গেল। সাজ্জাদ এবং সোহেল তাকে বলল কি যে, দোস্ত যাইস না, যাক বাদ দে। এই রুবিনা, তোর কতবার বলছি না এগুলো করবি না ওর সঙ্গে, ওইগুলো পছন্দ করে না, দেখোস না অন্যরকমের মানুষ। তারপর সাজ্জাদ এবং সোহেল তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বসালো এবং সারা রাত ধরে পার্টি করলো। কিন্তু রবিনের মন খারাপ ছিল, সাথে সাথে রবিনেরও মন খারাপ, কারণ তারা ঝগড়া করেছে। সাধারণত এমনটা করে না। রবিন উঠে রবিনাকে বলল, দোস্ত শোন, আমরা প্রেমিকা না, আমরা এরকমই ভালো আছি, বুঝছিস?
তুই ভালো দেখে একটা রাজপুত্র বিয়ে করে নিস, দয়া করে এগুলো আমার সাথে আর করিস না, ঠিক আছে, উঠ। তারপর রবিনা উঠে ওর সঙ্গে গেল, কারণ রবিন যা বলে রবিনা তাই শোনে। রবিনা রবিনকে যে পছন্দ করে এই জন্য। এরপর পার্টি শেষে ভোর রাতের দিকে সবাই তার বাড়ি থেকে রওনা দিল নিজের বাড়ির দিকে। রবিন বাড়ির কাছে এসে হর্ন বাজাচ্ছে। হর্ন শুনে দারোয়ান গেট খুলে দিল, কিন্তু তখনই তার বাবা বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখন তার বাবা বলল, এই নবাবজাদাকে আর বাড়ি থেকে বের হতে দিবা না, গাড়ি নিয়ে যেন না যায়, যদি যায় তাহলে হেঁটে হেঁটে যাবে। ভোর সকাল হলো আর উনি সারা রাত পার্টি করে মদ্যপান করে এখন বাড়িতে ফিরছে। এরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাই ভালো, জীবনটা একদম অতিষ্ঠ করে দিয়েছে। রবিন কোনো কথা না বলে গাড়িটা আড়াআড়িভাবে রেখে চাবিটা ফেলে দিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। তারপর মাকে বলল, মা, এই লোকটাকে বলো যেন আমার পিছনে না লাগে, সে নিজের মতো ব্যবসা করছে, করুক না, আমার পিছনে কেন লাগে, ফালতু লোক একটা। তারপর তার মা বলল, কি যে রবিন, তোমার বাবা তোমার ভালোর জন্যই বলে, তুমি এখন একটা ব্যবসায় বসছো না কিসের জন্য? তোমার বাবার কতগুলো ব্যবসা, উনি একা কতগুলো দেখবেন? তোমার বড় দুই ভাই, ওরা ব্যবসা সামলাতে সামলাতে অস্থির, আর তুমি। রবিন তখন বলল, আমি কিছুই করব না, আমি এরকমভাবে করব, তুমি যদি বাসা থেকে বের করে দিতে চাও তাহলে বের করো, আমার সব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, আর চাকরি বাকরিও ভালো লাগে না, আমি এরকমই লাইফ লিড করতে চাই, ব্যবসা তো সবাই করছেই, আমাকে কেন করতে হবে, ওয়াই? এটা বলে রবিন দোতলায় তার নিজের কামরায় চলে গেল। সাথে সাথেই সে বাসায় এসে তার বিছানার উপর শুয়ে পড়লো, এরকম জুতো টুতো সবকিছু পরেই। রবিনের প্রত্যেকদিনের অভ্যাস এটাই। নিচে রবিনের মা বসে চিল্লাচিল্লি করতে লাগলো, দামড়া একটা ছেলে, এখন পর্যন্ত এগুলো করে বেড়ায়, তোর বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বন্ধ করতে হবে। রবিনের কানে সেসব কথা ভেসে আসছে। রবিন দরজাটা লাগিয়ে দিয়ে এসিটা অন করে দিয়ে ঘুমিয়ে পড়ল। বনানীর প্রাচীরে ঘেরা একটা বাড়ি, বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস বাড়িগুলোর মধ্যে থেকে একটি। এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক রবিন কাজ করবে কিসের জন্য সে সেটাই ভাবে। আর তার জীবন যে এমন হয়ে গিয়েছে, সেখান থেকে আর ফেরা তার পক্ষে সম্ভব না। প্রতিদিন মদ, ড্রাগস, হেরোইন, নানান ধরনের জিনিস, সে এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া তার এখন অভ্যাসে পরিণত হয়েছে। রবিন ঘুম থেকে উঠে দেখল কি যে রুবিনা তাকে 18টা মিস কল দিয়েছে। তবে রুবিনার ফোন সে অ্যাটেন্ড করবে না, কারণ রুবিনার ফোন ধরলেই সে এই ধরনের কথা বলবে। সে দেখলো শুধু রুবিনা না, সাজ্জাদ এবং সোহেল দুজনেই ফোন দিয়েছে, কিন্তু এত বেলা হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হওয়ার জোগাড়। সে তো এসে সকালবেলা ঘুমিয়েছিল। প্রত্যেক দিনের অভ্যাসই তার এমন, এসে সকালবেলা ঘুমায় আর সন্ধ্যা বাঁধিয়ে ওঠে। সারাদিন পার হয়ে যায়, যেন দিনই তার জন্য ঘুমানোর একটা পারফেক্ট সময়, আর রাত্রে ভোরে জেগে থাকে। সে উঠে সাজ্জাদকে কল ব্যাক করলো, বলল যে, কিরে দোস্ত, কি হয়েছে? তখন সোহেল এবং সাজ্জাদ বলল, বন্ধু, তোর কতক্ষণ ধরে ফোন দিতেছি। সাজ্জাদ এবং সোহেলের বাবা অত বড়লোক না হলেও মোটামুটি মানের, আপার মধ্যবিত্ত, আর সমস্ত খরচ মূলত রবিনই করে। রবিনের কোটি কোটি টাকা, এত কোটি কোটি টাকা ওদের বাবা মার নেই, যার কারণে ওরা সবসময় রবিনের সাথে ঘোরাফেরা করে এবং সবসময় ওদের সুযোগে থাকে। তবে ওরা মনের দিক দিয়ে ভালো বন্ধু। তখন রবিন বলল, কিসের জন্য ফোন দিছিস এতবার, আর রুবিনা কেন ফোন দিছে? তখন সাজ্জাদ বলল, আরে শোন, আমরা সবাই এক জায়গায় আছি, তুমি আমার দ্রুত বাইরে আইসা একটা কথা আছে। তখন রবিন বলল, কি কথা? সাজ্জাদ বলে উঠল, আরে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি, যাবি নাকি? চল, গ্রামের রাস্তা, ভরা জ্যোৎস্না, গ্রামের রাস্তায় গাড়ি চালাবো আর নানান ধরনের চিল হবে, যাবি নাকি? চল যাই। রবিন তখন বলল, যাওয়া যায়, কিন্তু আজকে বাবার কেমন ম্যানেজ করব? বাবা তো একদিনও আমার রাত্রেবেলা বের হতে দিতে চায় না, পালায় বের হতে হবে, বুঝছিস? কি করবি? তখন সাজ্জাদ বলল, আরে যেভাবেই হোক আয়, আর আমার তো মনে হয় আজকে গাড়ি বের করতে দিবে না, গাড়ি ভেতরে ঢুকায় রাখছে, আমি রাখবাক করে চাবিও ফেলাই দিয়ে আসছি। তখন সাজ্জাদ বলল, আরে চিন্তা করিস না, রুবিনার গাড়ি আছে না, ওইটা নিয়ে চল। রবিন জামা কাপড় পরে ফ্রেশ হয়ে তারপর বাসা থেকে বের হয়ে গেল গাড়ি ছাড়াই। গাড়ি ওইরকমভাবে পড়ে আছে যেরকমভাবে সকালে রেখে গিয়েছিল, রাগবাগ করে এসে চাবি সেখানে ফেলে গিয়েছে। তারপর সে বাইরে এসে রুবিনার গাড়িতে চড়ে যাওয়া শুরু করলো। আজকে ওরা হাওড়ের একটা জায়গায় প্ল্যান করেছে, সেখানে গিয়ে চিল হবে সারা রাতভর। জ্যোৎস্না রাতে হাওড়ের মাঝখানে বসে, উফ কি মজা! সঙ্গে বেশ কিছু মদের বোতল নিয়ে নিয়েছে, আর সমস্ত কিছুই আছে। তারা আজকে বেশ চিল করবে। এর মধ্যে কি এক আনন্দের বিষয়, তাই না? মোটামুটি 11:30 নাগাদ তারা সেখানে পৌঁছে গেল। একটা হাওড়ের মতো জায়গা, খামার বাড়ি টাইপ জায়গা। সেখানে সাজ্জাদের এক বন্ধু আছে, সেই বন্ধুর বাড়িতে সে পার্টি করবে আজকে। সবাই সেখানে পৌঁছে
একটা আনন্দের মধ্যে ঢুকে গেল, কারণ আকাশে ভরা জ্যোৎস্না, চারপাশে টলটল করছে পানি, জ্যোৎস্নার আলো পানিতে এসে পড়ছে। কি চমৎকার দেখতে লাগছে। এখানে মদ, তারপর পার্টি, চিকেন, এসব কিছু এত দারুণ জমে যাবে। তারা সবাই সেখানে পার্টি করতে লাগলো। রাত তখন 1টা বাজে। তারা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে একদম ফুল টাল্লি হয়ে আছে, মানে মদ খেয়ে একদম মাতাল অবস্থায়। মনে হচ্ছে পৃথিবীটা তাদের কাছে স্বর্গীয়। সাজ্জাদ বলল কি যে, বন্ধু আজকে আমরা এখানে থেকে যাই, এই অবস্থায় গাড়ি চালিয়ে আমরা শহরে ফিরতে পারবো না। তখন রবিন বলল, উফো, এত চিন্তা করিস কিসের জন্য? আমি তো এত বেশি খাই নাই, আমি ভারসাম্য রাখতে পারবো, সমস্যা নাই। আর আমি যদি বাড়িতে না যাই, বা আমার বাপ তো চিনিস তাই না, যদি দেখে তাহলে কুচি কুচি করে কাটবো যে আমি আজকেও বাহিরে ছিলাম। আর আজকে যদি সকালবেলা রওনা দিই, আমার যেতে যেতে দুপুর হয়ে যাবে, সে তাহলে তখন কী হবে বল? তার সে বরং চল এখনই চলে যায়, অন্তত পক্ষে 3টার আগে তো পৌঁছাই যাব, কি বলিস? সাজ্জাদ এবং সোহেল দুজনে বলল কি যে, না না, যাওয়ার দরকার নেই। রুবিনা বলল কি যে, আরে চল, রবিন বলছে যেহেতু চল। তখন সাজ্জাদ বলল, হ্যাঁ তোমার নাগর তো যা বলে তাই শোনো, এখন এখান থেকে যাইতে পারবো না, আমার ভালো লাগতেছে না, আমি গাড়িটা চালাইতে পারবো না, কিচ্ছু না, আমি পিছনে বসে ঘুমাবো, ঠিক আছে? তারপর রবিনা বলল, আচ্ছা ঠিক আছে, গাড়ি আমি আর রবিন চালাবো না, সমস্যা নাই। রুবিনার সামনে বসলো এবং রবিন ড্রাইভিং সিটে বসলো, আর ওরা দুজন পিছনে বসে তো একদম ঘুমের নদীতে ডুব। রুবিনা রবিনের হাত ধরে আছে, কারণ তার হাত ধরে রাখতে ভালো লাগছে। রবিন অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই রুবিনা তার হাত সরাচ্ছে না, আর তাকে তো কিছু বলতেও পারে না, তাই না? জ্যোৎস্না রাত, খুব চমৎকার রাস্তা, গ্রামের রাস্তা, কি সুন্দর লাগছে দেখতে। রুবিনা প্রেমের সাগরে ভেসে যাচ্ছে, কিন্তু রবিনের হচ্ছে ভীষণ রকমের রাগ। হঠাৎ করেই রবিন রাগে তার হাতটা সারিয়ে নিল তার কাছ থেকে। তারপর রুবিনাকে বলল, দেখ এরকমভাবে ফাইজলামি করবি না আমার সাথে। তারপর তাকে একটা গালি দিয়ে বলল কি যে, তুই আমার সাথে ফাইজলামি করিস, তুই পিছনে গিয়ে বস, যা, আমার কাছে কিসের জন্য বসছিস? আমি তোর কতবার না করছি বলতো এরকমগুলো করবি না। তারপর রবিন রুবিনার সঙ্গে ঝগড়া করতে লাগলো। তার রাস্তায় একদমই নজর ছিল না। হঠাৎ করেই রবিন কোনো কিছুর সঙ্গে সজোরে একটা ধাক্কা খেলো। কোনো মানুষ টানুষ নয়তো, রবিন অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল, কারণ কিছু একটা সাথে সে ধাক্কা খেয়েছে, সে নির্ঘাত জানে এটা একটা মানুষ যদি হয় তাহলে নির্ঘাত মারা যাবে, কারণ গাড়ির স্পিড তখন 60-70-এ ছিল। 60-70-এ কোনো মানুষকে যদি সত্যি চাপা দেয় তাহলে সে আর বেঁচে ফিরবে না। রবিন চুপচাপ বসে আছে, তার মাথা একদম শূন্য হয়ে গেছে। সে কি করবে? রুবিনা তার মুখে হাত দিয়ে বসে আছে, এটা রবিনের জন্যই হয়েছে। রবিন তখন বলল কি যে, তোর জন্যই এগুলো হইল, এখন যদি ফাইসা যায় তখন কি হবে? আল্লাহ জানে কারে মারলাম। সঙ্গে সঙ্গে রবিন উঠে পড়ল। রবিন সাধারণত বখাটে হলেও তার মনে দয়া মমতা আছে। সে সঙ্গে সঙ্গে উঠে বাহিরে গেল এবং গাড়ির দরজা খুলে যখন ওরা বের হলো, ওরা বলল, রবিন মামা চইলে আয়, যেই হোক না কেন, এখানে থাকলে নির্ঘাত ফাইসে যাব, তাড়াতাড়ি চল, ঢাকা পৌঁছাইতে হবে আমাদের। রবিন তখন বলল, চুপ থাক, আর লোকটা তো বাইচাও থাকতে পারে। রবিন দেখলো দূরে একটা লোক পড়ে আছে, সে সাথে সাথেই দৌড়ে কাছে গেল এবং সবাই কাছে আসলো। রবিন যখন সেই জিনিসটার কাছে গেল, রবিন দেখে তো একদম অবাক। মায়াবতী চেহারার এক সুন্দরী তরুণী রাস্তার মাঝখানে সোজাসুজি অবস্থায় পড়ে আছে। তার লম্বা চুল, চোখ একদম ডানা ডানা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে, তার চোখে গাঢ় কাজল দেওয়া। মেয়েটাকে প্রথমবার দেখে রবিন মায়ায় পড়ে গেল। রবিন এতটা মায়া কোনোদিন কারোর প্রতি পড়েছে কিনা সে নিজেও বলতে পারবে না। এত মায়াবতী চেহারা কিভাবে হতে পারে? রবিন খানিকক্ষণের জন্য যেন একদম অবশ হয়ে গেল। সে ভুলেই গেল সে মাতাল অবস্থায় এবং পাশাপাশি সে একজনের অ্যাক্সিডেন্ট করেছে, এবং যার অ্যাক্সিডেন্ট করেছে সে একজন সুন্দরী এবং সে তার সামনেই শুয়ে আছে। রবিন খানিকক্ষণের জন্য একদম মাতালের মতো হয়ে গেল, পুরোপুরি মাতাল। মেয়েটার দিকে তাকিয়েছিল। রুবিনা, সাজ্জাদ এবং সোহেল তিনজন দৌড়ে আসলো তার কাছে, বলো কি যে, মামা কি হয়েছে, দেখ তো বাইচে আছে কিনা। রবিনের তখন হুঁশ ফিরল। রবিন উঠে বলল, তারপর সে তার হাতটা ধরলো। এত নরম হাত সে কোনোদিন কোনো মেয়ের ধরেছে কিনা রবিন জানে না, কারণ রবিন তো এতদিন কোন মেয়ের সঙ্গে প্রেম করেনি। বড়লোকের ছেলে, তার প্রেমিকার অভাব ছিল না, কিন্তু কোনোদিন সত্যিকারের ভালোবাসতে পারেনি রবিন। রবিন মেয়েটার হাত ধরে দেখলো কি যে কোনো নারী পাওয়া যাচ্ছে না, তার মানে কি মেয়েটা মারা গেল। রবিন মেয়েটার নাকের কাছে তার আঙ্গুলটা ধরলো, দেখলো শ্বাস চলছে। মেয়েটার অবাক করার মতো বিষয় হচ্ছে মেয়েটার কোথাও কোনো চোট লাগেনি। সাধারণত এত জোরে কোনো কেউ আঘাত পেলে সঙ্গে সঙ্গে তার মাথা চোট পায় এবং বিভিন্ন জায়গায় ছুলে যায়, রক্তে ভেসে যাওয়ার কথা, কিন্তু এই মেয়েটার মাথায় কোথাও কোনো চোট নেই, শুধু হাতে একটু জখম দেখা যাচ্ছে। আসলে রবিন বুঝতে পারছে না সে কি করবে।
রবিনা এবং সবাই বলল কি যে বন্ধু চল আমরা ওকে ছেড়ে চলে যাই, এখানে রাইখা যাই, ফাইসা যাবো আমরা রে মামা। আর ওরে যে তুই নিয়ে যাবি এখন হাসপাতালে নিয়ে গেলে আমরা ফাইসা যাবো না বল? যদি ওর কিছু হয়ে যায়, যে গতিতে লাগছে আমার তো মনে হয় বাইচা নাই। রবিন তখন বলল তোরা এত ফালতু কথা বলিস কিভাবে? ওকে যদি এভাবে ফালাই থিয়ে যায় নির্ঘাত মারা যাবে, ওকে এখন হসপিটালে নিতে হবে। সঙ্গে সঙ্গেই রবিন মেয়েটাকে কোলে তুলে নিল। এত মায়াবতী চেহারা যে রবিন মেয়েটার চেহারা থেকে তার চোখই সরাতে পারছে না। রবিন তাকে নিয়ে গাড়ির সামনের সিটে বসালো। রবিনাকে বলল তুই পেছনে যা। সবাই মানা করতে লাগলো রবিন বন্ধু এটা করিস না, ওই মেয়েটা যদি কোনো প্রকার মারা টানা যায় তাহলে কিন্তু ফাঁসবি তুই। রবিন বলল কি হা মারা যায়নি বললাম না, ওর কিচ্ছু হয়নি, ওকে হাসপাতালে নিয়ে ফার্স্ট এইড দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আমরা এরকমটা করতে পারি না, আর একটু দূরেই শহরে গিয়ে হাসপাতালে নিয়ে গেলেই তো হয় তাই না? সঙ্গে সঙ্গেই রবিন তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে লাগলো। গাড়ি দ্রুত গতিতে চলছে। তারপর হসপিটালের সামনে গিয়ে গাড়িটা থামলো। দেখলো হসপিটালের সামনে এক ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে। এখন যদি রবিন, সাজ্জাদ এবং রুবিনা ওরা এই লাশটাকে নিয়ে নামে, অবশ্য লাশ বলছে কিসের জন্য, মেয়েটা তো বেঁচে আছে তখনও। রবিনের কেন যেন ভালো লাগছে এবং বারবার প্রে করছে যেন মেয়েটা বেঁচে থাকে, কারণ এত মায়াবতী তরুণী রবিনের মন কেড়ে নিয়েছে। মেয়েটা যদি মারা যায় তাহলে রবিনের তো কিছু হবে না, কারণ বড় লোকের ছেলে যে কোনোভাবে বেরিয়ে আসবে, কিন্তু তার প্রতি মায়া পড়ে গিয়েছে। রবিন বলল কিছু বন্ধু নামিস না, দাঁড়া, এখন যদি এখানে নামি তাহলে সমস্যা আছে। একে তো আমরা মাতাল অবস্থায় আছি, আমাদের দেশে ড্রিঙ্ক করা কিন্তু বন্ধ, আর এইটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে যদি কাউকে মেরে ফেলি তাহলে সেটার জন্য আরও বড় ধরনের ফাঁসবো। সেহেতু মেয়েটাকে নিয়ে এখানে নামাটা একদমই উচিত হবে না। আমার মনে হয় যে একে অন্য কোনো হসপিটালে নিয়ে যাব। তখন সাজ্জাদ বলল বন্ধু একে কোনো হাসপাতালেই নেওয়া যাবে না, আমার যতটুকু মনে হচ্ছে যে একে হয়তো ফার্স্ট এইড দিলে মেয়েটা সুস্থ হয়ে যাবে। এক কাজ কর, তুই তোর বাসায় নিয়ে যা, বাসায় নিয়ে 1-2 দিন রাখ, তারপর সুস্থ হলে তারপর তার বাড়িতে গিয়ে দিয়ে আসিস, কোথায় আছে বা কোথায় ঠিকানা সেটা জিজ্ঞেস করে দিয়ে আসিস। সাজ্জাদ এই কথা বলার পরে রবিন বলল তোর মাথা কি ঠিক আছে? আমার বাপ আমার বাড়ি থেকে বের হইতে দেয় না, গাড়িটা পর্যন্ত আমি রেখে আসছি, আর তুই বলিস একটা মেয়ে নিয়ে আমি বাসায় উঠবো তাই না? আমার একদম কুচি কুচি করে কাটবো। তখন সাজ্জাদ বলল তাহলে কি করবি? ফাইজলামের একটা সীমা থাকা উচিত, তোরা বললাম কিছু মেয়েটা আনিস না, এরকমভাবে ফালায় রেখা আসলে কি হইতো? তখন রবিন বলল কথাটা তো মন্দ বলিসনি তো, তবে একটা হেল্প করতে হবে। কারণ রবিনও মনে মনে চাচ্ছিল যে মেয়েটাকে তার বাসায় নিয়ে গেলে ভালো হয়, কারণ মেয়েটার মায়ায় পড়ে গিয়েছে সে। তারপর রবিন বলল কি যে বন্ধু শোন, আমি পেছনের গেটটা খুলে দেবো বুঝছস, তোরা ওরে আমার রুমে দিয়ে আসবি, যেভাবেই হোক বাড়ির কাউরে জানানো যাবে না। 2 দিন আমার রুমে থাকলে একটু ফার্স্ট এড দিলে তখন ঠিক হয়ে যাবে, কি বলিস? তারপর ওরা বললো কি যে যা করবি কর, আমি আনতে না করছিলাম, এখন তুই যদি তোর বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিতে পারোস তাহলে দে, আমার কিছু করার নাই। রুবিনার দিকে তাকানো যাচ্ছিল না যখন সে শুনলো যে তার বেডরুমে মেয়েটাকে রাখবে, কারণ রুবিনা তো রবিনকে পছন্দ করে, আর এরকম অবস্থায় যদি কোনো সুন্দরী মেয়েকে রবিনের বেডরুমে পর্যন্ত নিয়ে যাওয়া হয় তখন রুবিনার ফেসের দিকে তো তাকানোই যাবে না। তখন সাজ্জাদ বলল কি রে রুবিনা তুই কি বলিস? রুবিনা রাগে ফুলছে, বলছে কি যে যা ইচ্ছে তাই কর, আমার কাছে কেন শুনছিস? মেয়েটাকে বেডরুমে কিসের জন্য? ওর বিছানার উপর ওর উপরে নিয়ে রেখে খায়। এটা বলার সঙ্গেই রবিন রেগে গেল, বলো কি যে ফালতু কথা বলিস কিসের জন্য রুবিনা? তুই যদি হেল্প না করতে চাস তাহলে চলে যা, ফালতু ধরনের কোনো কথা বলবি না। তখন তারা বাড়ির পেছনের গেটের কাছে গেল। দারোয়ান মামাকে ডাকদার সঙ্গেই সে বের হয়ে আসলো। দারোয়ান অবশ্য রবিনের কথা শোনে, কারণ রবিন তাকে প্রত্যেকদিনই 500, 1000, 2000 টাকা করে দেয়। এরকম যদি উপরই কামাই হয় তাহলে তো মন্দ হয় না, সেজন্য সে তার সব কথা শোনে। দারোয়ানের সাহায্য নিয়ে রবিন মেয়েটাকে তার রুমে আনতে সফল হলো। শুধুমাত্র দারোয়ান আর তার 4 বন্ধুরাই জানে, তাছাড়া আর কেউ জানে না। দারোয়ানের মুখ বন্ধ করার জন্য তাকে 5000 টাকা দেওয়া হলো। বলে কিছু কাউকে এই কথা বলবি না, যদি বলিস তোর চাকরি তো যাবেই আর এই টাকাও পাবি না, আজ পর্যন্ত যত টাকা নিয়েছিস সব ফেরত নিয়ে নিব কিন্তু। তখন বললো আরে মামা চিন্তা করেন না, আপনি যা বলবেন তাই হবে, এরকম প্রত্যেকদিন যদি কামাই হয় তাহলে আমার আর কি লাগে বলেন। তারপর বললো কি যে গুড, আমার কথা শুনবি সবসময়, ঠিক আছে? এটা বলে সে রুমে চলে আসলো। তার মাতাল লাগছে, সে মদ অনেকটা খেয়েছে, প্লাস এই যে এত ধকল গিয়েছে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। মেয়েটাকে তার বিছানায় শুয়ে দিয়ে গিয়েছে। রুবিনা নিজে এটা করে গিয়েছে। যাবার সময় রুবিনার চেহারা দেখার মতো ছিল। রবিনের অনেকটা ক্লান্ত লাগছে। রবিন সঙ্গে সঙ্গেই তার রুমের দরজা বন্ধ করে দিয়ে সোফার ওপর ঘুমিয়ে পড়ল।
রবিন কোনোভাবে চোখ মেলে রাখতে পারছে না। রাত তখন প্রায় 4:30 বাজে, একটু পরেই ভোর হবে। রবিন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। তার মাথায় কোনো সেন্স ছিল না। রবিন ঘুমের মধ্যে দেখছে সে কেউ একজনকে অ্যাক্সিডেন্ট করেছে এবং অ্যাক্সিডেন্ট করে সেই জিনিসটা মারা গিয়েছে। সেটা একটা মেয়ে, সে একটা মেয়েকে মেরে ফেলেছে, সুন্দরী রূপবতী এক তরুণী। রবিন এগুলো স্বপ্ন দেখছিল আর নড়াচড়ে করছিল। তারপর হঠাৎ করে রবিনের ঘুম ভেঙে গেল। সাধারণত সকালবেলা ঘুমিয়ে রবিনের ঘুম কখনো 10টা-11টার দিকে ভেঙেছে এমনটা কখনো হয়নি। রবিন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বাজে। সে একটা স্বপ্ন দেখেছে, সে একটা মেয়েকে রাস্তায় উড়িয়ে দিয়েছে এবং সেই মেয়েটাকে সঙ্গে করে সে বাসায় নিয়ে এসেছে। রবিন এটা ভেবে মনে মনে বলল, আরে সত্যি সত্যি তো আমি গতকালকে এটা করেছি, কিন্তু এত দ্রুত ঘুম কিভাবে ভেঙে গেল? রবিন চিন্তা করছে সেটাই, কারণ হচ্ছে তার মাথায় একটা টেনশন। সে সঙ্গে সঙ্গে বিছানায় গেল। বিছানায় গিয়ে সেই মেয়েটাকে দেখতে পেল না। তাহলে কি সে সত্যি সত্যি স্বপ্ন দেখেছে নাকি এটা বাস্তব কোনো কিছু? কিন্তু না, এটা তো স্বপ্ন না। রবিন কালকে নিয়ে এসেছে। ইভেন মেয়েটার পরনে যে গাউনের একটা ওড়না ছিল সেটা তার বিছানায় পড়ে আছে। তার মানে এটা তো মিথ্যা নয় যে মেয়েটাকে সে আনেনি। সে সঙ্গে সঙ্গেই দরজা খুলে বাইরে গেল এবং বাইরে গিয়ে খুঁজতে লাগলো, কারণ মেয়েটা যদি বাড়ির কারোর সঙ্গে কথা বলে ফেলে তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে। কারণ হচ্ছে তাকে তো আমি এখানে লুকিয়ে রাখার কথা ভেবেছিলাম। রবিনের এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল রবিন বুঝতেই পারেনি। তারপর সে পুরো বাড়ি খুঁজতে লাগলো তন্ন তন্ন করে। সে দোতলা থেকে নিচে আসার সময় তার ভাবিকে বলল, ভাবি। তখন তার ভাবি তাকে দেখে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তার ভাবির হাতের কাচের বাটিটা নিচে পড়ে গেল। এটা দেখে সবাই ছুটে আসলো। কি হলো? সবাই দেখে রবিন উপরে সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। বেলা তখন 10:30 হবে। এই সময়ে রবিন এখানে থাকার কথা না। রবিন এত সকাল করে ঘুম থেকে ওঠে না। সবাই দেখে অবাক হয়ে গেল। রবিন কিভাবে মেয়েটার কথা জিজ্ঞেস করবে সেটাই সে ভেবে পাচ্ছে না, কারণ পুরো বাড়ি সে খুঁজে ফেলেছে। এখন নিচতলায় এসে খুঁজতে হবে। যদি কারোর রুমে গিয়ে বসে থাকে এতে একটা বিপদে পড়া গেল। গ্রামের সব অশিক্ষিত মেয়ে দেখলে একদম গা জ্বলে যায়। রবিনের ভীষণ রাগ হলো। মেয়েটা তার কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে কোথায় চলে গেল। তারপর রবিন বলল কি, না না কিছু না ভাবি, এমনি ক্ষুধা লাগছিল তো। তারপর রবিনের ভাবি বললো, আচ্ছা ঠিক আছে খেয়ে যাও, খেয়ে গিয়ে আবার ঘুমাও, কি আর করবা। রবিন বলল কি যে না না খাবো না। তাই বলে সে উপরে চলে গেল। তারপর সে ছাদের উপর গেল, কিন্তু কোথাও সে মেয়েটাকে দেখতে পেল না। মেয়েটাকে কি করেছে সে, আর সে কোথায় গেল? তখন রবিন ভাবতে লাগলো, কিরে তার ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে মেয়েটা গেল কোথায়? সে সত্যি সত্যি কোনো মেয়েকে ঘরে এনেছিল? আর যদি এনেও না থাকে তাহলে এই গাউনের ওড়নাটা কোত্থেকে আসলো? রবিন মনে মনে সেটাই ভাবছে। মেয়েটার গায়ে যে সাদা রঙের গাউন ছিল তার সাথে একটা ওড়নাও ছিল। এই ওড়নাটা রবিন নিজের হাতে মেয়েটার সঙ্গে ঘরে নিয়ে এসেছে এবং নিজের হাতে তার বুকের উপর দিয়েছে, কিন্তু কোনো কিছুই মাথায় ঢুকছে না রবিনের। সঙ্গে সঙ্গে সে সাজ্জাদকে ফোন করলো। সাজ্জাদ ঘুমাচ্ছে। তারপর সঙ্গে সঙ্গে যারা ছিল তারা সবাই ঘুমাচ্ছে। এটা এখন জানা কথা, এত সকালবেলা তো কেউ উঠবে না। কোনোভাবেই ফোন ধরছিল না। রবিনের মাথায় একটা অন্যরকমের টেনশন। এরকম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রবিন কোনোভাবেই টের পাচ্ছে না যে কি কি করবে সে। রবিন ড্রয়িং রুম থেকে বেরিয়ে তার নিজের রুমে গিয়েই চমকে গেল। সে যেটা দেখলো সেটা দেখার জন্য রবিন মোটেই প্রস্তুত ছিল না। দেখলো খাটের উপর সেই মেয়েটা বসে আছে এবং মাথা নিচু করে বসে আছে। সেই গাউনটা তার বুকে দেওয়া। রবিন তো দেখিয়ে সম্পূর্ণরূপে অবাক। সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনার কোথাও লাগেনি তো? মেয়েটার হাতের যে অংশ কেটে গিয়েছিল সেখানে রবিন ফার্স্ট এড লাগিয়ে দিয়েছে। সে বলল কি যে আপনার হাত এখন ঠিকঠাক আছে তো? মেয়েটা নিজের দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকাচ্ছে না, কোনো কথা বলছে না। মেয়েটার ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, তাকে দেখতে এত চমৎকার লাগছে। রবিন তার জীবনে এরকম অনুভব করেনি কোনো মেয়ের জন্য। রবিন মেয়েটাকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আপনি যদি কোনো কিছু না বলতে চান তাহলে বলা লাগবে না, আপনি রেস্ট করুন। তবে আমি খুবই দুঃখিত যে আপনাকে আমি গাড়ি দিয়ে এরকমভাবে ধাক্কা দিয়েছি। আসলে হয়েছিল কি, মেয়েটা তখন বলে উঠল, ওইটা আপনার দোষ না, আমারই দোষ ছিল, আমিই ওদিক দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে না দেখে। তখন রবিন বলল, আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিছু মনে করবেন না দয়া করে, ঠিক আছে? আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি, ঠিক আছে? মেয়েটা তখন বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু রেস্ট করব। রবিন তখন বলল, আপনার নাম কি? কোনো কিছু একটা বলে তো ডাকতে হবে, তাই না? আপনি কি সারাদিনে কিছু খেয়েছেন? ও, সারাদিনের কথা বলে মনে পড়লো, আপনি আসলে কোথায় ছিলেন বলেন তো? আমি সেই সকাল থেকে আপনাকে খুঁজছি। আমার তো একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যদি কেউ জানতে পারতো যে আমি আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি তাহলে তো আমার একদম অবস্থা খারাপ করে দিত। আমার নাম ডিম্পল। আমি বললাম, ডিম্পল আবার কেমন নাম? ডিম্পল তো সাধারণত গালে হয়, টোল যেটাকে বলে, ইংরেজিতে ডিম্পল বলে।
তখন মেয়েটা বলল কি যে আমার নাম এটাই। আমি খানিকটা অবাক হলাম এবং হাসি পেল আমার। আমি কোনোরকম হাসিটা চেপে ধরলাম, বললাম কি যে আচ্ছা ডিম্পল ম্যাডাম, আপনি কিছু খাবেন? আমি আসলে কিছু খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খাবারটা নিয়ে আসি। ডিম্পল তখন বলল কি যে না না, আমি কিছু খাবো না। তারপর সে সেখানে বসে থাকলো। আমি জানি মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, আর মেয়েটা কোনো কথা বলছে না। আর আমি যে অ্যাক্সিডেন্ট করিনি সেটা সে স্বীকার করে নিয়েছে, সে নিজেই অ্যাক্সিডেন্ট করেছে। এটা ভেবে খানিকটা আনন্দ লাগলো, কারণ মেয়েটা সুস্থ আছে এবং সে নিজে স্বীকার করেছে যে অ্যাক্সিডেন্ট সে নিজেই করেছে আমার গাড়ির সামনে এসে। তারপর আমি নিচে চলে আসলাম। সন্ধ্যার দিকে সাধারণত আমি বাড়িতে খাওয়া দাওয়া করি না, সন্ধ্যার দিকে আমি বের হয়ে যাই এবং সন্ধ্যার দিকে এরকম আমাকে ডাইনিং টেবিলের কাছে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি কিছু খাবার নিয়ে ট্রলি করে আমার রুমে চলে আসলাম। রবীন্দ্রের বাসা সাধারণত এমনই হয়, অনেক বড় লোকের ছেলে না, তারা ট্রলিতে করে খাবার খায় এবং এরকম করেই নিয়ে যাওয়া হয়। রবিন অনেকগুলো খাবার তার রুমে নিয়ে এসে রাখলো, কারণ মেয়েটার যদি কখনো ক্ষুধা লাগে ফলমূল সবকিছু এনে রাখলো। রবিনের হাব ভাব আচার ব্যবহার দেখে সবাই খানিকটা অবাক, কারণ রবিন তো এমনটা করে না। রবিনের কি হলো হঠাৎ করে? সকালবেলা ঘুম থেকে উঠছে, দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে, আবার সন্ধ্যার দিকে নাস্তা করছে, আবার রাতে এসেও খাবার নিয়ে গেল। রবিনের কোনো কার্যক্রমই কারোর মাথায় ঢুকছে না। তারপর রবিন এসে মেয়েটাকে বলল আপনি কিছু খেয়ে নিন, ঠিক আছে, আমি একটু নিচে যাচ্ছি, আর আপনি দয়া করে রুম থেকে বের হবেন না, আমার বন্ধুদের সঙ্গে আমি একটু বের হব, আমার আস্তে আস্তে মোটামুটি ভালোই রাত হবে, আপনি দয়া করে রুম থেকে বের হবেন না প্লিজ। যদি বের হন তাহলে সবাই দেখে ফেলবে এবং দেখে ফেললে সমস্যা হবে, বুঝতেই তো পারছেন তাই না? মেয়েটা তখন মাথা নিয়ে বলল আচ্ছা ঠিক আছে। রবিন রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। সাজ্জাদ, সোহেল এবং রুবিনা সবাই একসাথে বসে আছে। রুবিনা আজকে আসতে চায়নি, কিন্তু ওরা ওকে ধরে নিয়ে এসেছে। রবিন বলল কিছু বন্ধু, মেয়েটা তো এরকম আমার রুমে থাকছে, মেয়েটাকে দেখতে অদ্ভুত রকম সুন্দর, আমার মনে হয় আমি তাকে পছন্দ করে ফেলেছি রে বন্ধু। সাজ্জাদ বলল যে আরে কি বলিস, কংগ্রাচুলেশনস, মেয়েটা আসলে সুন্দর রে, আমি সেদিনকে দেখে আমারই কেমন কেমন লাগছিল। রবিন তখন বলল এই কোনোভাবেই ওর দিকে নজর দিবি না, আমার ওকে ভালো লেগেছে। সোহেল তখন বলল ওর বাড়ি কোথায়, নাম কি, এসব কিছু বলেছে নাকি? তখন রবিন বলল কি যে ওর নাম ডিম্পল, বাড়ি কোথায় সেটা বলেনি, তবে থাক না, যতদিন ইচ্ছা এখানে থাকুক, বাড়ির কথা জিজ্ঞেস করলেই ওকে নামিয়ে দিয়ে আসতে হবে সেখানে। আমি সেটা চাচ্ছি না, কিছুদিন থাকুক আমার সঙ্গে, কি ভালো মজা না হবে তাই না? এই কথা রুবিনা শুনছিল আর আগুনের মতো জ্বলছিল, রুবিনার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। সোহেল তখন মজা করে বলল আরে বান্ধবী, এত রাগ করে কি হবে, ওর জীবনে তো নতুন ফুল আইসা গেছে, এত হিংসা করে লাভ নাই বুঝছিস, মেনে নে মেনে নে। তারপর সোহেল এবং সাজ্জাদ রবিনের সঙ্গে তার বাড়িতে গেল। রুবিনাকে জোর করেও সেখানে নেওয়া গেল না, কারণ মেয়েটার সঙ্গে তার কথা বলতে হবে, মেয়েটাকে তো সে একদম হিংসা করে। রবিনের বাড়িতে গিয়ে উঠেছে। রুবিনা বলল তোরা যা, আমি যাব না। রাত তখন 11টা বাজে। এই সময়ে ওর বন্ধু নিয়ে যে বাসায় আসবে সেটা ওদের বাড়ির লোকজন কখনোই ভাবেনি। রবিন সাধারণত এমনটা করেও না, কোনো বন্ধু বান্ধব বাসায় নিয়ে আসে না। সবাই ভেতরে গেল, ভেতরে গিয়ে দেখলো মেয়েটা তখন সেখানে বসে আছে। রবিন বলল ওরা হচ্ছে আমার বন্ধু, গতকালকে আমরা সবাই একসঙ্গেই ছিলাম। ওরা সবাই ডিম্পলকে দেখে অবাক হচ্ছে, কারণ মেয়েটা আসলেই অনেক সুন্দরী। সবাই ডিম্পলকে হাই বলল। ডিম্পল সবাইকে বলল ভালো আছেন সবাই। সবাইকে ডিম্পল এই কথা বলার পরে মনে হচ্ছিল সত্যি সত্যি এটা রবিনের বউ এবং রবিনের সঙ্গেই মানায়। রবিন লম্বা সময় দেখতে খুবই হ্যান্ডসাম, রবিনের সঙ্গে এরকম একটা মেয়েকেই মানায়। রবিন বলল কি যে বন্ধু কি অবস্থা, কি দেখছিস? তখন বলল কি যে বন্ধু আমরা চলে যাই এখান থেকে, কারণ হচ্ছে আমার মনে হয় ও লজ্জা পাচ্ছে, দেখ এরকম মাথা নিচু করে বসে আছে। রবিন বলল আরে ও ওরকমই, আমি তো গতকাল থেকেই দেখছি তাই না, এরকম ভাবেই ও বসে থাকে। সাজ্জাদ এবং সোহেল বলল কি যে না না বন্ধু তোরা থাক, আমরা চলে যাই। তারপর কিছুক্ষণ পরে ওরা চলে গেল। রবিন আজকে বাসা থেকে বের হচ্ছে না। রবিনের হাব ভাব দেখে সবাই ভীষণ অবাক, কারণ রবিন তো এরকম কখনোই করে না। আর রবিন গতকাল সন্ধ্যে থেকে এখন পর্যন্ত কোনো প্রকার বাজে কাজ করেনি, যেমনটা সাধারণত সে করে থাকে, তার অভ্যাস যেরকমটা। রবিন রুমের দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে মেয়েটাকে বলল কি যে আচ্ছা শুনুন, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে, আমি সোফার উপর ঘুমাচ্ছি। রবিন এটা বললে মেয়েটা বলল কি আচ্ছা ঠিক আছে। মেয়েটা শুধু রবিনের কথায় মাথা নাড়ায়, সে সঙ্গে সঙ্গেই বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। রবিন সোফার উপর শুয়ে আছে। রবিন মনে মনে ভাবছে ইস মেয়েটা যে কত সুন্দর, যদি বিয়ে করতে পারতাম। আমার যে এত মনে ধরেছে, আমি যে এরকমভাবে একটা মেয়ের প্রেমে পড়ে যাব আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু মেয়েটা যদি চলে যায়, ওকে যদি আমার ওর বাড়িতে নামিয়ে দিয়ে আসতে হয়, তাহলে বিষয়টা কেমন হবে? খুবই জঘন্য হবে।
আমার যতটুকু মনে হয় যে আমার কাছে থাকতে থাকতে ওকে প্রপোজ করে দেওয়া উচিত। আমার এত ভালো লেগেছে, আমি আমার জীবনে কোনোদিন এরকম সুন্দরী মেয়ের প্রেমে পড়িনি। আমার মনটা কেড়ে নিয়ে এসেছে। একদম এটা বলার পর রবিন ঘুমিয়ে পড়ল। রবিন সাধারণত এত তাড়াতাড়ি ঘুমায় না, কিন্তু আজকে তার ঘুমে চোখ জড়িয়ে আসলো। হয়তো ওই শান্তির জন্য, মেয়েটা আছে পাশে সেই জন্য। রবিনের ঘুম হঠাৎ করে মধ্যরাতে ভেঙে গেল। দেখলো মেয়েটা ঠিক তার মুখের বরাবর বসে আছে এবং তাকে ডাকার চেষ্টা করছে। রবিন সঙ্গে সঙ্গে উঠে বলল কি হয়েছে? মেয়েটা তার কাছেই বসেছিল এবং তার দিকেই তাকিয়েছিল। রবিন মেয়েটাকে বলল, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? মেয়েটা তখন বলল, ওইখানে আমার ভয় লাগছে, মনে হচ্ছে কে যেন আছে, সেই জন্য আমি এখানে বসে আছি। আপনাকে ডাকবো যে সে সাহস হয়নি। রবিন মেয়েটাকে বলল, আচ্ছা ডিম্পল, আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? আমাদের এখানে তো ভয় পাওয়ার মতো কিছু নেই। চারিদিকে এই যে লাইট জ্বলছে, দারোয়ান আছে, আমি আছি, আমি তো আপনার পাশাপাশি আছি, তাই না? ভয় পাচ্ছেন কিসের জন্য? সঙ্গে সঙ্গেই ঘড়ির ডিংডং শব্দ জোরে বেজে উঠল। ডিম্পল প্রচণ্ড পরিমাণ ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল এবং আমাকে জড়িয়ে ধরবে এরকম একটা অবস্থা। আমার তো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ডিম্পল যখনই আমার কাছে আসে, আমার হাত ধরার চেষ্টা করে, আমি এরকমভাবে গলে যাই কেন যেন। আমি বললাম, হ্যাঁ কিছু না, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আপনি ওইখানে গিয়ে ঘুমন, যতক্ষণ না পর্যন্ত আপনি ঘুমাবেন আমি আপনার পাশে বসে আছি, ঠিক আছে? আপনার সমস্যা হবে না। তারপর মেয়েটা বিছানায় গেল, গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। মেয়েটার এত চমৎকার রূপ, এত চমৎকার সব কিছু দেখে আমার আসলে ভালোই লাগছিল। আমি যতই দেখছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। তারপর সে ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম তার কপালে একটা চুমু খাই, পরে ভাবলাম না, এটা ঠিক হবে না। তারপর রবিন বিছানায় মানে সেই সোফার উপর গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ডিম্পলের ডাকে তার ঘুম ভাঙল। সে উঠে দেখল ডিম্পল সকাল সকাল গোসল করে এসেছে। যেমনটা তার বউ যদি গোসল করে আসে এবং তাকে ডাকে, কি চমৎকার লাগবে, তাই না? ডিম্পল খুবই সুন্দর লাগছে তাকে দেখতে। সাথে সাথেই রবিন উঠে পড়ল। রবিন উঠে বলে, কিছু বাহ, আপনাকে তো খুব চমৎকার লাগছে, একটা কথা বলবো? ডিম্পল তখন বলল, বলেন। আপনাকে দেখতে না অসম্ভব রকম সুন্দর, এত মায়াবতী চেহারা, কিভাবে? ডিম্পল তখন বলল, জানি না। এটা বলে সে রুমের ওই পাশে গিয়ে বসে পড়ল। রবিনের রুমটা অনেক বড়, এখানে চাইলে ফুটবল খেলা যাবে। মেয়েটা বারান্দার কাছে বসে আছে। কখন রবিন উঠে ফ্রেশ হয়ে বলল, কি আপনি বসুন, আমি নিচে থেকে নাস্তা নিয়ে আসি। রবিন নিচে যাবার আগে দেখলো নাস্তা তার বাসার সামনে হাজির, তার দরজার সামনে। তার ভাবি নাস্তা নিয়ে এসেছে। তার ভাবি ঘরে ঢুকতে চায়, বলে কিছু দেখি দেবরজি, আপনার ঘরে কাজ আছে। রবিন বলল, কিছু না 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 ভাবি 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 ঘরে আসার দরকার নেই, ঘরে আমি একটু কাজ করতেছি, তুমি খাবারটা দিয়ে যাও, পরে কি বইল কি কথা বলবা, এখন এখন না প্লিজ, আমি নিচে আসতেছি একটু পরে, তুমি যাও। তখন রবিনের ভাবি বলল, কি ব্যাপার, ভেতরে কি আছে বলো তো, এরকম করে ঘরে ঢুকতে দিতেছ না। তখন রবিন বলল, ভাবি কিচ্ছু না, আমি একটা কাজ করতেছি জরুরি, তুমি পরে আইসো, আমি খাবারটা দিয়ে এখন চলে যাও, আমি খাবার আনতে যেতেছিলাম। রবিনের ভাবি তখন বলল, তোমার হাব ভাব ভালো লাগতেছে না রবিন, তুমি কয়েকদিন ধরেই কেমন যেন করতেছো, এমন কি মানে কি হয়েছে, প্রেমে টেমে পড়ছো নাকি? রবিনের ভাবি এই কথা বলার পরে রবিন বলল, প্রেমে পড়লে বুঝি মানুষ এরকম করে, তুমি কেমনে বুঝলা? তখন রবিনের ভাবি বলল, বুঝি দেবরজি, সবই বুঝি, যাও ভেতরে যাও, আর একটু পরে নিচে আসো, কথা আছে তোমার সঙ্গে। তারপর খাবারগুলো নিয়ে আমি ডিম্পলকে বললাম, খেয়ে নিন, আমি একটু নিচে থেকে আসছি, ঠিক আছে? ডিম্পল লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেতে শুরু করলো। আমি নিচে গিয়ে শুনলাম বাবা আমাকে বকাঝকা করার জন্য নিচে ডেকেছে, আর ভাবি আমাকে সেটাই সতর্ক করার জন্য এসেছিল। ভাবি বলল, তোমাকে তো ওইটাই বলতে চাইছিলাম। দিনটা হচ্ছে শুক্রবার, সবাই বাড়িতে। তখন সবার সামনে আমাকে বকাঝকা করতে শুরু করলো যে আমি কি করব, ব্যবসায় ট্যাবসায় বসবো কিনা। তখন আমি বাবাকে বললাম, বাবা আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আসলে এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এই কথা শুনে রবিনের বাবা হতভম্ব হয়ে গেল, কারণ যে ছেলেকে স্কুল লাইফ থেকে সে সোজা করতে পারেনি, সেই ছেলে এখন এসে এরকমভাবে, এটা তো খুবই অবাক করার মতো ব্যাপার। মানে এক সেন্টেন্সে রবিন এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে, সেটা তো একদমই মানে অসম্ভব ব্যাপার। সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। রবিন বলল, কি ব্যাপার, আমার দিকে হা করে তাকিয়ে আছো কিসের জন্য? আমি তো বলছি আমাকে কয়েকটা দিন সময় দাও তোমরা, আর আমাকে একটু স্বাভাবিক হতে দাও, আমি আসলে। তখন রবিনের ভাবি বলল, আমার মনে হয় রবিন কোনো প্রেমে টেমে পড়ছে, না হলে রবিনের হাবভাব এরকম চেঞ্জ হয়ে যায় নাকি? গত 3-4 দিন ধরে এরকম দেখতেছি, বাইরে টেরে যায় না, নিজের ঘরেই থাকে, সবসময় সবার সাথে গল্প করে,
একটা সাধারণ রুটিন জীবনযাপন করে। ভোরবেলা সকাল ঘুম থেকে উঠে রবিনের হাবভাব পরিবর্তন হয়ে গেছে। এটা বলার পরে রবিন সেখানে বলল, ভাবি কি যে ফালতু কথা বলো না তুমি, আসলে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি, সেটাও তোমরা হতে দিবা না। তারপর রবিন ওইখান থেকে বেরিয়ে নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে দেখলো ডিম্পল সেখানে নেই। সাধারণত দিনের বেলা ডিম্পলকে সে কোথাও খুঁজে পায় না। আসলে কি বিষয়টা সেটা সে বুঝতে পারে না। মাঝে মধ্যে দেখে ডিম্পল বারান্দায় বসে আছে এবং হ্যাঁ, এগুলো কি হচ্ছে রবিনের সঙ্গে। রবিন কোনো কিছুই বুঝতে পারছে না। সে সারা ঘর তন্ন তন্ন করে ডিম্পলকে খুঁজলো, কিন্তু ডিম্পল কোথাও নেই। সে এই কথা ডিম্পলকে জিজ্ঞেস করেছে সে কোথায় যায়। ডিম্পল তখন বলেছে, কই আমি তো ঘরেই থাকি, আপনি আমাকে দেখেন না। এটা বলেই ডিম্পল এড়িয়ে গেল কথা। আজকেও ঠিক তেমনটাই হলো। সন্ধ্যার দিকে যখন ডিম্পল তার নিজের কামরায় বসেছিল, সারাদিন রবিন বাসায় ছিল না। আজকে তাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে গিয়েছিল তার বাবার সঙ্গে। এসে ফিরে যখন দেখে ডিম্পল সেই সোফার উপরেই বসে আছে, তখন সে ডিম্পলকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কোথায় ছিলেন বলুন তো, আপনাকে কোনোদিনই আমি দিনে খুঁজে পাই না, আপনি কই থাকেন? মেয়েটা তখন জানাল, আমি এখানেই থাকি, আপনি তো দেখতেই পান না। প্রতিদিনকার মতো কথা। রবিন বলল কি, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু বাইরে বেড়াতে যাব, ঠিক আছে? মেয়েটা তখন বলল, সবসময় যেরকমভাবে মাথা নাড়ায়। রবিন মেয়েটাকে নিয়ে পেছনের দরজা দিয়ে চলে গেল এবং গাড়িটা বের করে সোজা বাইরের দিকে গেল। বাইরের পৃথিবী রবিনের কাছে রঙিন লাগছে। এরকম করে বেশ কিছুদিন তো তার সঙ্গে কেটে গিয়েছে। রবিন মেয়েটাকে নিয়ে শপিং কমপ্লেক্সে এসেছে। শপিং কমপ্লেক্সে এসে তাকে বেশ কিছু জামা কাপড় কিনে দিল, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। মেয়েটা সবকিছু বেশ উপভোগ করছিল। রবিনেরও খুব ভালো লাগছিল। তখন তারা ফেরার সময় সাজ্জাতের বাসায় গেল। আজকে সাজ্জাতের বাসায় পার্টি আছে। সাজ্জাত, রুবিনা এবং রবিনের সাথে সোহেল সবাই মিলে পার্টি করবে। সঙ্গে আছে ডিম্পল। ডিম্পলকে যে রবিন প্রচণ্ড পরিমাণ পছন্দ করে সেটা সবাই জানে এবং রবিন নিজেও বুঝতে পারে। সাজ্জাতের ধারণা শুধু রবিন, সোহেল এবং সেই নয়, বরং ডিম্পলও বুঝতে পারে যে রবিন তাকে ভালোবাসে এবং পছন্দ করে। এরকম করে ওরা ওইদিন পার্টি করলো। ওইখানে ওইদিনকেও মদের আয়োজন ছিল। তারা মদ খেতেই যাবে। রবিনও অনেকদিন পরে দেখে গ্লাসটা হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে ডিম্পল রবিনের হাত থামিয়ে দিয়ে বলল, দয়া করে আপনি এটা খাবেন না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। এই কথা শোনার পরে রবিন গ্লাসটা রেখে দিল। তখন সাজ্জাদ বলল, কি মামা, মেয়ের কথা শুনে আমাদের কথা শুনবা না তাই না? আমাদের সঙ্গে পার্টি করতে আসছো। তখন ডিম্পল বলল কি যে, আপনারা খান, ওকে আর খাওয়াবেন না, ঠিক আছে? ওর স্বাস্থ্য এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, আর ওর বাসার মানুষজন কেমন করে সেটা তো আমি দেখেছি। হঠাৎ করেই ডিম্পলের মুখ থেকে এই কথা শুনে ওরা তো 100% শিওর হয়ে গিয়েছে যে ডিম্পল রবিনকে পছন্দ করে এবং তাকে ভালোবাসে। ডিম্পল ওয়াশরুমের দিকে গেল। তখন সবাই বলল, কি মামা, বলছিলাম না মেয়েটা তোকে পছন্দ করে। এখন যদি তোরে জোর করে মদ খাওয়াই দেই, দেখিস ওরা আইসা আমাকে মার দিবে। এখন যদি জোর করে তোকে খাওয়াই দেই না, দেখিস ও আসলে একদম পেদানি দিবে। এটা তুই জানিস না তাই না? রবিন মনে মনে খুশি হলো, কারণ ডিম্পল সত্যি সত্যি তাকে ভালোবাসে এবং সেও ডিম্পলকে ভালোবাসে। ডিম্পল এসেছে বেশ কিছু দিন হয়ে গিয়েছে। এতদিনে ডিম্পলকে সে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা হয়নি, অথবা সে ডিম্পলের কাছে জিজ্ঞেসও করেনি ডিম্পল কোথায় থাকে, কি করে, তার বাবা মা কোথায়, এসব কোনো কিছু জিজ্ঞেস করার মন হয়নি। আর ডিম্পলের হাবভাব কেমন যেন অদ্ভুত। দিনের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না, রাত্রে হুটহাট করে সে তার পাশে এসে বসে থাকে। এগুলো অবশ্য রবিনের খুব ভালো লাগে। রবিন তাকে ভালোবাসার কথা বলে দিবে সেটাই ভাবতে লাগলো। ওই দিন রাতে বাড়িতে ফেরার সময় রবিন মনে মনে ভাবলো যে ডিম্পলকে বলে দিবে নাকি আজকে। তখন ভাবলো না, আর কয়েকটা দিন অপেক্ষা করি, তারপর বলে দিব। যদি ডিম্পল বাড়িতে যাওয়ার কথা চিন্তা করে তাহলে তাকে বলে দিব। মেয়েটা এত চমৎকার, এত সুন্দর, এত মায়াবতী যে রবিনের মন কেড়ে নিয়ে এসেছে। এত বড় বড়লোকের ছেলে, আজ পর্যন্ত কোনো বড়লোকের মেয়ে তার মন কাটতে পারেনি। কিন্তু এই মেয়েটা নিশ্চয়ই কোনো গরিব ঘরের মেয়ে হবে, যেহেতু গ্রামের মেয়ে ছিল। তাহলে এই মেয়েটা তার নজর কেড়ে নিল। আসলে বড়লোক গরিব নয়, মূল কথা হচ্ছে কি মানুষের মন এবং মানুষের আচার ব্যবহার। রবিনের এটাই মন কেড়েছে। তারপর তারা রুমে চলে গেল। রবিন ভাবলো যে না, আজকে তাকে কিছু বলবে না, আরও কয়েকটা দিন যাক। যদি ডিম্পল বাড়িতে চলে যেতে চায় তখন না হয় বলে দিবে যে সে তাকে ভালোবাসে। ওই দিন বাড়িতে ফেরার পরে রবিন ডিম্পলের খুব কাছাকাছি চলে গেল। তারা একে অন্যকে প্রায় আলিঙ্গন করে ফেলল। তারপর ডিম্পল নিজেই রবিনের ঠোঁটে ঠোঁট রাখল। রবিন নিজেকে বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্যিই হচ্ছে। বিগত 1 মাস রবিন তার কাছাকাছি থেকেছে। এতটা অনুভূতি রবিন জীবনে কারোর জন্য অনুভব করেনি। ডিম্পল যে এমন একটা কাণ্ড করবে সেটা সে কখনো ভাবতে পারেনি।
রবিন ডিম্পলের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছে। এত নরম ঠোঁট এতদিন শুধুমাত্র দেখে এসেছে। রবিন ডিম্পলের গলায় চুমু খেতে লাগলো এবং তার কাপড় খুলতে শুরু করলো, কিন্তু ডিম্পল লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। তারপর রবিন বলল, আমি সরি সরি, আসলে ভুল হয়ে গিয়েছে, সরি। তারপর তারা লজ্জায় দুজনে দুদিকে চলে গেল। রবিন ঘুমিয়ে পড়ল। রবিন মনে মনে ভাবলো, সেটা কি করেছে, আর যেহেতু ডিম্পলি তাকে চুমু খেয়েছে তার এতটা ডিপে যাওয়া উচিত হয়নি। সঙ্গে সঙ্গেই রবিন বিছানায় গেল। বিছানায় গিয়ে সোফার ওপর চুপচাপ বসে এগুলোই ভাবতে লাগলো। তারপর সে কখন ঘুমিয়ে পড়লো সে নিজেও বলতে পারবে না। ওই দিন রাত্রেবেলা রবিনের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে রবিন দেখতে পায় বারান্দায় ডিম্পল কারোর সঙ্গে কথা বলছে। রবিন সঙ্গে সঙ্গে উঠে বারান্দার পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলো ডিম্পল একজনের সঙ্গে কথা বলছে। সেই জিনিসটা একটা অদৃশ্য ছায়ার মতো, অন্ধকার, কিন্তু সেই ছায়াটার কোনো দেহ নেই। রবিন দেখে সঙ্গে সঙ্গে ছিটকে পেছনে পড়ে গেল এবং একটা চিৎকার দিল। সঙ্গে সঙ্গে ডিম্পল ভেতরে চলে আসলো। ডিম্পলের ভয়ানক চেহারা, এবং তাকে দেখে রবিন বলল, কে কে তুমি, আর ও কে ছিল? রবিনকে ডিম্পল বলে, প্লিজ প্লিজ ভয় পাবেন না, আমি সব কিছু, ভয় পাবেন না প্লিজ প্লিজ, আমি বলছি সব কিছু। রবিন বলল, তুমি কি, আর তুমি এখানে এখানে কি করছো, আর ওইটা কি ছিল? রবিন সঙ্গে সঙ্গে ওইখান থেকে ছুটে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ডিম্পল সঙ্গে সঙ্গে বাইরে চলে আসলো। সে তো ঘরের ভেতরে চলে, এত দ্রুত ওইখান থেকে এখানে কিভাবে আসলো? ডিম্পল তাকে বলল, রবিন প্লিজ আমাকে একটু 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 বলার সুযোগ দাও, রুমে চলো, আমি তোমাকে সমস্ত কিছু বলছি। তখন রবিন যখন রবিনের হাত ধরলো তখন রবিন একটু শান্ত হলো। হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে আসলো। ঘরের ভেতরে নিয়ে এসে রবিন তার পাশে বসালো এবং বলল, কি আমি আসলে বুঝতে পারছি না ওই জিনিসটা কি ছিল এবং আপনি কে? রবিন এই কথা বলার পরে ডিম্পল তখন বলল, আমি সবকিছু বলছি, দয়া করে আমাকে ভুল বোঝো না, ঠিক আছে? মেয়েটা তখন বলল, আসলে আমি কোনো মানুষ না। এই কথা শোনার পরে রবিন বলল, আপনি মানুষ না তাহলে কি, গরু ছাগল? ডিম্পল তখন বলল না, বিষয়টা এমন না। আসলে আমি মানুষ না বলতে আমি কোনো আশরাফুল মাকলুকাত না। আমি হচ্ছি একটা জিন, একটা জিন্নাত, মেয়ে জিন, যেটাকে অনেকে পরীও বলে। এটা শোনার পরে রবিন বলল, তুমি তো একটা পরী, তোমাকে দেখে যে কেউ মায়া পড়ে যাবে, একদম পরী, হুরপুরের মতো সুন্দর। ডিম্পল তখন বলল, দেখো মজা করো না, আমি সত্যি সত্যি বলছি, আমি একটা পরী। আসলে বিষয়টা হয়েছিল কি, আমি তোমাকে সমস্ত কিছু খুলে বলছি। আজকে থেকে প্রায় 1.5 মাস আগের ঘটনা, যখন তোমার সঙ্গে প্রথমবার আমার দেখা হয়। আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করে আমাদের জিনের ওই দুনিয়া থেকে পৃথিবীতে চলে আসি। আমার বাবার সাথে ভীষণ ঝগড়া হয় এবং বলি যে আমি তোমার কাছে আর কখনো ফিরে আসবো না। বাবা আমাকে বলে তুই যা, কোথায় যাবি, ঘুরে ফিরে তো এখানেই আসবি। আমাদের সর্দারের মেয়ে আমি। আমাদের সর্দার হচ্ছে আমাদের কাবিলার যে সর্দার আছে, একটা জিনেদের একটা অঞ্চলে এক একজন সর্দার থাকে। আমি সেই সর্দারের মেয়ে। বাবার সঙ্গে ঝগড়া করে আমি এখান থেকে চলে আসি। বাবার সঙ্গে ঝগড়া করার কারণ ছিল কারণ বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায় ওইখানকার এক ছেলের সঙ্গে, জিনের সঙ্গে। আমি আসলে এখন বিয়ে করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম আরও দুনিয়াটাকে দেখতে, ঘুরে ফিরে দেখতে। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমি পৃথিবীতে আসব, মানুষের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে কথা বলবো। আমি ছোটবেলা থেকে এগুলো ভেবে এসেছি, কিন্তু বাবা আমাকে কখনোই আসতে দেয়নি। আমি বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যাই। বের হয়ে ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলাম। আমি মানুষের মতো চলাচল করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দেয় এবং তখন আমার কিছুই হয়নি, কারণ গাড়িটা যখন আমাকে আঘাত করে তখন আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম এবং আমার হাতে পায়ে কোথাও কোনো চোট লাগেনি, কারণ গাড়িটা আমার গায়ে হিটই করেনি। আমি ওইখান থেকে সাথে সাথে অদৃশ্য হয়ে যাওয়ার পরে গাড়িটা আমার গায়ে লাগেনি। ওই ঘটনার পরে আমি ওইখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যখনই আমি তোমাকে দেখলাম, তুমি গাড়ি থেকে নেমে আমার কাছে ছুটে আসছো, আমি সঙ্গে সঙ্গেই ওইখানে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলাম। কারণ তোমাকে প্রথমবার দেখে আমার এত পরিমাণ ভালো লেগে গিয়েছিল, এত পরিমাণ পছন্দ হয়েছিল যে আমি তোমার মায়ায় পড়ে যাই। তারপর আমি কোনোভাবে তোমার বাড়িতে ঢোকার চেষ্টা করছিলাম, কারণ আমি যদি তোমার সঙ্গে থাকতে পারতাম তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো। আমি যে তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। এটা ভালোবাসা নাকি অন্য কিছু আমি জানি না, তবে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। এই কথাটা আমি তোমাকে কোনোদিন বলতে পারতাম কিনা জানি না, তবে এখন মনে হচ্ছে বলে দেওয়া উচিত, এবং এটাই হয়তো সত্য।
ওদিনকে তুমি যখন আমাকে বাড়িতে নিয়ে আসলে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর প্রত্যেক দিন আমি শুধুমাত্র তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম যখন তুমি ঘুমিয়ে থাকতে, এবং এই 1 মাসে তোমার অনেক কিছুই পরিবর্তন হতে আমি দেখেছি। তুমি খুবই সুইট একটা ছেলে, তুমি খুবই ভালো একটা ছেলে জানো তুমি। এই জন্যই আমি তোমার প্রেমে পড়েছি। আর বলে না, প্রথম দেখায় ভালোবাসা, সেটা হয়তো ভিন্ন কথা, কিন্তু আমি যতই দেখছি ততই তোমাকে কেন যেন ভালোবাসছি। এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমার আর পিছু যাওয়ার সুযোগ নেই। এই কথা বলার পরে রবিন অনেকটা আনন্দিত হয়ে গেল, কারণ রবিনও তাকে পছন্দ করে এবং ভালোবাসে। রবিনাও তাকে পছন্দ করে। ডিম্পল তাকে ভালোবাসে, এটা ডিম্পলের মুখ থেকে শোনার পরে সে যেন আকাশে ভাসতে লাগলো খুশিতে। রবিন তখন বলল, ডিম্পল, আমিও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। সেদিন প্রথম দিন দেখেই আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তারপর তো আমি তোমাকে এই জন্যই আমার বাসায় নিয়ে এসেছি যে আমি তোমাকে ভালোবাসার কথা যে কোনো একদিন বলে দিব। এটা বলার পরে রবিন ডিম্পলকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রবিন ডিম্পলকে জড়িয়ে ধরেছে, ডিম্পল রবিনকে আলতো করে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে রবিনের মাথায় আসলো, আচ্ছা ওই লোকটা বাইরে কে ছিল যে তোমার সঙ্গে কথা বলছিল? ওইটা কি একটা জিন ছিল? এটা বলার পরে ডিম্পল বলল, ওইটা আমার বাবা ছিল, আমাকে নেবার জন্য এসেছে। আমার বাবা এর আগেও কয়েকবার এসেছে, কিন্তু আমি নিষেধ করে দিয়েছি, আমি যাব না, আমি এখন বিয়ে করব না। আমার বাবা বলেছে এখন বিয়ে করতে হবে না, তুই তবুও আমার সঙ্গে চল। আজকে আমি মামাকে তোমার কথা বলে দিয়েছি। বাবা ভীষণ রেগে গিয়েছে, কারণ বাবা কোনোদিনই একটা মানুষের সঙ্গে বিয়ে আমার মেনে নিবে না। আমি এখান থেকে যাব না। রবিন, তুমি আমাকে তোমার কাছে রেখে দাও, আমাকে তোমার বাহুডোরে আটকে রাখো। আমি এখান থেকে যেতে চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। রবিন তখন বলল, আমি তোমাকে সবসময় আমার সঙ্গে রাখবো, কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি সমস্ত শক্তি দিয়ে তোমাকে আমার কাছে রাখবো, তুমি দয়া করে সব কথা বলবে না, আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। ডিম্পল তখন বলল কি যে, রবিন, আমার বাবাকে তুমি চিনো না, সে আমাদের কাবিলার সর্দার, সে অনেক কিছুই করতে পারে, সে হয়তো এখন চলে গিয়েছে। কিন্তু এটা বলার পরে সে থেমে গেল। রবিন বলল, কিন্তু কি? রবিনা তখন রবিনের ঠোঁটে ঠোঁট রাখলো, রবিনকে শক্ত করে জড়িয়ে ধরল। রবিনও রবিনার শরীরটা তার নিজের কাছে নিয়ে আসলো এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো রবিন রবিনাকে এতটা কাছাকাছি পেয়েছে। ডিম্পল তার ঠোঁটটা রবিনের ঠোঁটে রাখতেই রবিন যেন একদম পাগলের মতো হয়ে গেল। রবিন প্রথমবারের মতো ডিম্পলকে এত কাছাকাছি পেয়েছে। রবিন ডিম্পলের শরীরটা তার ভেতরে ঢুকিয়ে নিল এবং তাকে আদর করতে শুরু করলো। ডিম্পল রবিনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তারা ভালোবাসার অতল গহ্বরে ডুবে যেতে লাগলো। রবিন এরকম অনুভূতি এর আগে কখনো পায়নি। ডিম্পল সত্যিই তাকে খুব বেশি ভালোবাসে, সেটা বোঝা যাচ্ছে। পরের দিন সকালবেলা খটখট শব্দে রবিনের ঘুম ভাঙল। দরজায় কেউ জোরে জোরে শব্দ করছে। বেলা তখন 12টা বাজে। ডিম্পল তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, রবিন নিজেও। সঙ্গে সঙ্গেই রবিন উঠে জামা কাপড় পরে নিল। ডিম্পলকে উলঙ্গ অবস্থায় দেখতেও এত চমৎকার লাগে। সে উঠে গিয়ে দরজাটা খুলল, দেখলো তার ভাবি এবং তার বাবা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারণ অনেকদিন ধরেই তারা ভাবছে যে রবিনের রুমে হয়তো কেউ থাকছে, কারণ রবিন প্রত্যেকদিন ডাবল ডাবল খাবার নিয়ে আসে। রবিন সঙ্গে সঙ্গেই বলল কি যে কি ব্যাপার। তখন তারা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে ঢুকে তার পুরো রুম তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে পেল না। কারণ ডিম্পল তখন অদৃশ্য হয়ে গেছে। কারণ জিনেদের তো এরকম ক্ষমতা থাকে, তাই না? রবিন তো একদম ভয় পেয়ে গিয়েছিল। তারা বলল কি যে, আমরা ভাবছি যে তুমি তোমার রুমে কোনো মেয়ে নিয়ে থাকছো, এটা কি সত্যি কথা? তখন রবিন বলল কি যে, কই না তো, এরকম ফালতু কথা তোমাদেরকে কে বলেছে? এখন ভালো হয়ে গিয়েছি সেটা ভালো লাগছে না তোমাদের কাছে, তাই না? আমার সাথে ফাজলামি করো তোমরা, এখান থেকে দ্রুত যাও। তাই বলে রবিন খট করে দরজা লাগিয়ে দিল। রবিন যেন প্রাণে বাঁচল। সঙ্গে সঙ্গে সে রুমে এসে দেখলো সে সেখানে শুয়ে আছে, মানে তার যে প্রেমিকা আছে ডিম্পল সেখানে শুয়ে আছে। কিন্তু ডিম্পলকে কেউ দেখতে পায়নি, কারণ সে অদৃশ্য, শুধুমাত্র রবিনকেই দেখা দেয়। রবিনকে ছাড়া আর কাউকে দেখা দেয় না। সে সাথে সাথে ডিম্পলের কাছে গিয়ে তার কপালে চুমু খেলো। ডিম্পলকে সে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সে ডিম্পলের কাছে গিয়ে সে আবার চুমু খেতে লাগলো এবং তারা আবার ভালোবাসায় ডুবে গেল। এরকম করে বেশ কিছুদিন চলতে লাগলো। রবিন যেন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। সে তার সঙ্গে সমস্ত জায়গায় যেত, শপিং করত, খাবার দাবার খেত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। রবিনের জীবনটা যেন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল এবং রাত্রে এসে সে ডিম্পলের সঙ্গে প্রত্যেকদিন ঘুমাতো। কি একটা চমৎকার অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। এটা দেখে বাড়ির সবাই বুঝতে পারছিল যে হঠাৎ করে রবিন চেঞ্জ হয়ে গিয়েছে। সে আগের মতো এরকম মদ পান করে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না,
তার বন্ধুরা ফোনের পর ফোন করে যায়, কিন্তু কখনো ফোনই ধরে না রবিন। আর সে নিয়মিত এখন অফিস করে। কি চমৎকার ব্যাপার! অফিসের কেবিনেও ডিম্পল তার সঙ্গে বসে থাকে। এত চমৎকার যে ভালোবাসার অনুভূতি রবিন কোনোদিন পাবে যে ভাবতেই পারেনি রবিনের দিনকাল খুব ভালো কাটছিল। এক রাতে রবিন ডিম্পলের বুকের উপর শুয়েছিল। ঠিক তখনই দুটো অদৃশ্য ছায়া ঘরের ভিতর প্রবেশ করলো। সঙ্গে সঙ্গেই ডিম্পল বুঝতে পেরে গেল এবং উঠে বসলো। রবিনও ঘুম ভেঙে উঠে বসলো। দেখলো তার সামনে দুজন লম্বা দাড়িওয়ালা মুরব্বী, ঘোমটা দেওয়া, মানে মুখে অদ্ভুত রকমের লেবাস পরা লোক দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এ নিশ্চয়ই ডিম্পলের বাবা মা ছাড়া আর কেউ না। সঙ্গে সঙ্গেই ডিম্পল বলে উঠল, বাবা তুমি, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সঙ্গে যাব না। আমি রবিনকে ভালোবাসি এবং রবিনের সঙ্গেই থাকতে চাই। আমরা দুজন খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো এবং এখানেই থাকবো। তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তখন সেই লোকটা বলল কি যে, দেখো আমি তোমাকে এর আগেও বলেছি যে আমি তোমাকে বিয়ে দিব না, কিন্তু আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে। তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না, বুঝতে পেরেছ? রবিন তখন বলল, আঙ্কেল আমি ডিম্পলকে খুব বেশি ভালোবাসি। আপনি দয়া করে ওকে আমার সঙ্গে থাকতে দিন, আমার সঙ্গে খুব ভালো থাকবে। আর মানুষ আর জিনেদের মিলন হয় না কে বলেছে? মিলন হয়, হবে। আপনি এইসব বিষয় নিয়ে দয়া করে। তখন সঙ্গে সঙ্গে রবিনকে থামিয়ে দিয়ে বলল, তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। জিন এবং মানুষের আয়ুষ্কাল কখনো এক হয় না, তাদের বসবাস, খাওয়া দাওয়া কোনো কিছুই এক নয়। আর কিভাবে তুমি সেখানে বলছো আমার মেয়েকে তোমার কাছে দিয়ে যাব? এতটা সস্তা ভেবেছ? তুমি চুপ থাকো। তারপর সঙ্গে সঙ্গেই ডিম্পলের বাবা ডিম্পলকে হাত ধরে বলল কি যে, তাড়াতাড়ি এখনই চল, এখনই আমার সঙ্গে তোকে যেতে হবে। যদি না যাস তাহলে এই ছেলেকে আমি মেরে ফেলবো। তখন রবিন বলল, আমাকে মেরে ফেলুন, তবুও এই ডিম্পলকে আমি এখান থেকে যেতে দিব না। এই কথা বলার পরে ডিম্পল বলল কি যে, রবিন তুমি চেনো না ওনাদেরকে, উনি সত্যি সত্যিই তোমাকে মেরে ফেলবে। তবে বাবা তুমি যদি মেরে ফেলতে চাও তাহলে আমাদের দুজনকে মেরে ফেলো। আমি এখান থেকে যাব না, আমি শুধু ওর এবং সারা জীবন ওরই থাকবো। আমি ওকে ভালোবাসি। এই কথা বলার পরে রবিনকে সজোরে একটা কষি থাপড় মারার সঙ্গে সঙ্গে রবিন নিচে পড়ে গেল এবং ডিম্পলকে তারা একটা জাদুশক্তি দিয়ে তাদের কাছে টেনে নিয়ে গেল। বলল কি যে, ও এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, তুই এখানে চুপচাপ থাকবি, যদি বেশি কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। তারপর সেখান থেকে তারা তিনজনই অদৃশ্য হয়ে গেল। রবিন জোরে চিৎকার করতে লাগলো, ডিম্পল, ডিম্পল আমাকে ছেড়ে যেও না। ডিম্পলও প্রচণ্ড পরিমাণ চিৎকার করছিল, কারণ সে ওইখান থেকে যেতে চায় না। তার বাবার অনেক শক্তি, তার বাবার শক্তিশালীর সামনে সে পারবে না কোনো কিছুই। এটা বলার পরে রবিন জোরে জোরে চিৎকার করছিল। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি রবিনের রুমে চলে আসলো। বলল কিছু কি হয়েছে? তখন রবিন বলল কি যে, ওরা আমার ডিম্পলকে নিয়ে যাচ্ছে, আটকাও, ওরা আমার ডিম্পলকে নিয়ে যাচ্ছে। ততক্ষণে তারা ওইখান থেকে চলে গিয়েছে। রবিন একদম পাগলের মতো হয়ে গেল, প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করতে লাগলো এবং পাগলের মতো বিলাপ বকছিল, আমার ডিম্পলকে নিয়ে গেল, ওকে আটকাও, আটকাও ডিম্পল। এইসব বলার পরে সবাই তো একদম পাগলের মতো হয়ে গেল। রবিনকে হাসপাতালে ভর্তি করা হলো। প্রায় সপ্তাহখানিক কেটে গেল, তার কোনো সুস্থতার কোনো ভাব দেখা যাচ্ছিল না, কারণ রবিন বারবার একটা কথাই বলছিল। তখন ডাক্তার বলল কি যে, আপনার ছেলে সুস্থ আছে, আপনি ওকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, কারণ শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ নেই। সম্ভবত ওর কোনো প্রেমিকা ডিম্পলকে, যে ওকে ছেড়ে চলে গিয়েছে, এরকম কেউ কি আছে? এরকম কেউ থাকলে আপনি তাকে এনে দিন, তাহলে সুস্থ হয়ে যাবে। এই কথা বলার পরে সে রবিনের কাছে জিজ্ঞেস করলো, তার বাবা সবাই জিজ্ঞেস করলো যে ডিম্পলকে। রবিন তখন বলল, ও একটা পরী, ওকে আমি পছন্দ করি, ও আমার সঙ্গে থাকতো, প্রায় গত 2 মাস যাবত আমার সঙ্গে ছিল, আমি ওকে ভালোবাসি। রবিনের এই কথা শুনে সবাই অবিশ্বাস করতে লাগলো। বলে কিছু পরী আবার হয় নাকি? এগুলো তোমার স্বপ্ন, হয়তো তোমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া হলো। রবিন যেখানেই নেওয়া হয়, যত জায়গায় চিকিৎসা করার জন্য নেওয়া হয়, রবিনের একটাই কথা, ডিম্পলকে তার কাছে এনে দাও। কোনো সাইকিয়াট্রিস্ট কোনো কিছুই তার রোগ ধরতে পারে না এবং সবাইকেই বলে যে এ ছেলে নিশ্চিত পাগল হয়ে গিয়েছে। শেষে রবিনের মা রবিনের বাবাকে বলে, তুমি একটা হুজুরের কাছেই দেখাও, সত্যি যদি এমন তো হতেই পারে, কোনো পরিটরি। এ কথা শোনার পরে রবিনের বাবা প্রচণ্ড পরিমাণ রেগে যায়। বলে কি যে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি আফনাফ চৌধুরী, আমি একটা প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করব? ফালতু কথা বলার আর জায়গা পাও না, তাই না? তখন সবাই বলে কি যে, বাবা দয়া করে একটু দেখান, দেখাতে তো দোষ নেই, তাই না? আপনার ছেলেটা কয়েকদিনে কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল, দেখেছিলেন? হঠাৎ করে আবার এমনটা হয়ে যাওয়ার কারণ রহস্য তো অবশ্যই আছে। তারপর রাজি হওয়ার পরে একটা তান্ত্রিক এবং একজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হলো। রবিনকে দেখে তারা সমস্ত ঘটনা বলে দিল। বলল কি যে,
এরকম একটা পরী তার জীবনে এসেছিল এবং তাকে ভীষণ ভালোবাসতো। তারপর এরকম করে সেই পরীটার সর্দার মানে হচ্ছে তার বাবা মা তাকে ধরে নিয়ে যায়, যার কারণে রবিন এরকম হয়ে গিয়েছে। তবে বিগত 2 মাসে রবিনের আচার আচরণ, অফিস করা সমস্ত কিছু দেখে সবাই বুঝতে পারলো আসলে ওই মেয়েটা রবিনের জীবনটা পরিবর্তন করে দিয়েছিল এবং রবিন মেয়েটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত। সেই তান্ত্রিক এবং কবিরাজ এবং হুজুর সাহেব 3 জনেই বললেন যে রবিনকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার জন্য। যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তার মানসিক ভারসাম্য ফিরে আসতে পারে, কারণ সে সেই মেয়েটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, হোক সেটা জিন বা যাই কিছু। এটা শোনার পরে রবিনের বাবা হতভম্ব হয়ে গেলেন, কারণ জিন বলে যে পৃথিবীতে কিছু হতে পারে সেটা রবিনের বাবা কোনোদিন বিশ্বাস করতেন না। কিন্তু এনাদের কথা শোনার পরে সে সমস্ত কিছু বিশ্বাস করলো এবং সমস্ত বিষয়টা রবিনের বাবাকে খুলে বলা হলো এবং দেখানো হলো। এরপরে তারা সেখান থেকে চলে গেলেন। রবিনের বাবা সেই জিন মেয়েটার সঙ্গে রবিনের বিয়ে দেওয়ার জন্য তাকে নানানভাবে কলাকৌশলে আনার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ এটা তো আর টাকার খেলা নয়। টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে তো হতোই। তাদেরকে অনেকবার বলেছে যে আমার ছেলের জন্য ওই মেয়েটাকেই এনে দিন, কারণ ও ওই মেয়েটাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি অনেক সুন্দরী সুন্দরী বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার, কিন্তু রবিন কোনোভাবেই কোনো কিছুই করছে না। রবিন তো আবার সেই পেছনের রাস্তায় ফিরে গিয়েছে। রবিনকে আমরা কিভাবে ঠিক করব সেটাই তো বুঝতে পারছি না। রবিনের বাবা সেই মেয়েটাকে আনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ তারা অন্য দুনিয়ার মাখলুকাত, তারা তো আর মানুষ না, অন্য দুনিয়ার সৃষ্টি। রবিনের বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তার সন্ধান পায়নি। রবিন এরপরে আবার বকে যায়, সবসময় নেশা পানি এবং এসবের ভিতরেই পড়ে থাকতো। আগে তো বাইরে গিয়ে খেত, এখন বাসায় বসেই খায়। রবিনের জীবনটা হঠাৎ করে এরকম শুধরে গিয়ে আবার এলোমেলো হয়ে যাবে রবিন কখনোই ভাবতে পারেনি। রবিন আজও সেই মেয়েটার জন্য অপেক্ষা করে এবং এত বছর পর রবিন এখনও বিয়ে করেনি। হয়তো তার জীবনের অনেক ধারা পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্য মন দিয়েছে, কিন্তু রবিন আজও পর্যন্ত ডিম্পলের জন্য অপেক্ষা করে। সে আজ পর্যন্ত কাউকে বিয়ে করেনি। অনেকবার বলেছে বিয়ে করার জন্য, কিন্তু এত বছর পর রবিন তাকে এখনও মনে করে। রুমের ভেতরে গিয়ে যখন ডিম্পলের স্মৃতিগুলো মনে পড়ে তখন সে খুব পরিমাণ কাঁদে। ডিম্পলের সে রেখে যাওয়া গাউনটা সে প্রায় দিনই জড়িয়ে ধরে ঘুমায়, কারণ ডিম্পলকে তো সে কোনোদিন পাবে না। ডিম্পল কি তাকে এখনও মনে মনে পছন্দ করে, তার কথা ভাবে, নাকি সে তার বাবার পছন্দ করা কোনো জিনকে বিয়ে করে নিয়ে এসেছে সেটা সে এখনও ভাবে। জীবনটা কেমন যেন। ভালোবাসা আসলে সত্যি খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। একবার যাকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না। ভালোবাসা সত্যিই অসহায়, তাই না? প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সব ঘটনা এবং গল্প পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইমরান এতক্ষণ কণ্ঠে আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সাবধানে থাকবেন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।